হ্যালো ফ্রেন্ডস, সবাইকে শুভেচ্ছা। আজকে আমি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনাদের মাঝে। তো টপিকটা হচ্ছে থিংস টু নো বিফোর রিসার্চ পেপার অর আর্টিকেল রাইটিং। তো এটা বেসিক্যালি এই ভিডিওটা হচ্ছে যারা নতুন রিসার্চার বা যারা আর্টিকেল রাইটিং বা পেপার রাইটিং সম্পর্কে একেবারেই ধারণা নেই, বা যাদের অনেকে যারা ব্যাচেলার্স করতেছে বা নতুন মাস্টার্সে আছে, যা পেপার রাইটিং বা পেপার আর্টিকেল রাইটিং সম্পর্কে যাদের আসলে ধারণা নেই, তাদের জন্য আজকে এই ভিডিওটি। তো চলুন শুরু করি। তো প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে একটা রিসার্চ পেপারে সেখানে বিভিন্ন রকম তথ্য থাকে সম্বলিত, এবং একটা নির্দিষ্ট রিসার্চ বা গবেষণা থাকে। রিসার্চ পেপারে হচ্ছে একাডেমিক রাইটিং থাকে, যেগুলো হচ্ছে অ্যানালাইসিস, ডিসকাশন এবং ইন্টারপ্রিটেশন থাকে, সাথে আর্গুমেন্টও থাকে এবং রিকমেন্ডেশনও থাকে, যে রিসার্চ প্লটটা ওখানে আছে সেটার উপরে। তো এরপরে যেটা থাকে সেটা হচ্ছে যে এইখানে একাডেমিক যে রাইটিং গুলো থাকে বা একাডেমিক যে এসে গুলো থাকে সেগুলো অনেক বড় হয় এবং অনেকগুলো টাস্ক থাকে। তো সেগুলোকে সহজভাবে এবং খুবই সিম্পল ভাবে ইভালুয়েট করা, রাইটিং স্কিলটা জাজমেন্ট করার জন্য, এবং যে রিসার্চ, যে গবেষণার যে গুণগত মান আছে সেটা জাজ করার জন্য এটা হয়। আর রিসার্চ পেপার রাইটিং এ যেটা থাকে সেটা হচ্ছে এখানে একটা ডেপথ নলেজ থাকে একটা স্পেসিফিক টপিকের উপরে, যেটা বিভিন্ন সোর্সের সাথে সংযুক্ত হয় বা যুক্ত হয়, এবং একটা আহ, বাস্তবিক যে এটা আছে, আর্গুমেন্টটা আছে, সে বাস্তবিক আর্গুমেন্টটা তুলে ধরা হয় সেখানে। টার্মিনোলজি যেটা আছে রিসার্চ পেপারের, যেরকম স্কলারলি আর্টিকেল যেটা আছে সেটাতে মানে আউটকাম থাকে অরিজিনাল রিসার্চের, সাথে সাথে এর যে ইভালুয়েশন প্রসেসটা থাকে অন্যান্য যে রিসার্চের সেটা। এবং বিশেষ ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে যে ম্যানুস্ক্রিপ্টটা লেখা হয় সেখানে পির রিভিউ থাকে বা পির রিভিউ থাকে, কারণ অনেকটা রিভিউ না থাকলে যে জিনিসটা হচ্ছে, পেপারটা হচ্ছে, সেটা আসলে বোঝা যায় না ভালো কি মন্দ। তো যখন 10টা মানুষ পড়ে বা 10টা মানুষ ইয়ে করে তখনই বোঝা যায় যে পাবলিকেশনটা আসলে তার অ্যাকসেপ্টেন্স লেভেলটা কতটুকু ভালো বা খারাপ। এই জন্য পেপারের যে রাইটিংটা সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে সেকশন অফ রিসার্চ আর্টিকেল। তো রিসার্চ আর্টিকেলের যে সেকশন গুলো থাকবে সেগুলো হচ্ছে এখানে দেখা হবে, যেরকম টাইটেল, অথর্স নেম, অ্যাবস্ট্রাক্ট, কিওয়ার্ডস। এর পরবর্তীতে থাকে ইন্ট্রোডাকশন, তারপরে থাকে মেথোডোলজি, তারপরে থাকে হচ্ছে রিজাল্ট অ্যান্ড ডিসকাশন, এরপরে থাকে কনক্লুশন, এবং ফাইনালি থাকে রেফারেন্স। তো এইগুলো আমরা বিস্তারিত সামনে আলোচনা করব, এখানে এই জন্য আর অত বেশি কিছু বললাম না। তো প্রথমেই যেটা থাকবে এখানে টাইটেল, অথর্স নেম, অ্যাবস্ট্রাক্ট আর কিওয়ার্ডস। তো এই যে টার্মটা বা এই যে পার্টটা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, এটা ধরা যায় মানে পুরা ফন্ট পার্ট একেবারে প্রথমেই থাকে। তো এখানে গ্রেড ভ্যালু অ্যাড করার একটা বিষয় আছে, কারণ যে অ্যাবস্ট্রাক্ট গুলো থাকে এবং কিওয়ার্ড গুলো থাকে সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আর একটা প্রপার টাইটেল না থাকলে তো আসলে কোনো কিছু মানে নাম ছাড়া একটা জিনিসের তো কোনো নতুন কোনো ভ্যালু এডিশন হয় না। তো এটা বিষয়টা এখানে যে অ্যাবস্ট্রাক্টটা থাকে সেখানে বেসিক্যালি পুরো যে পেপারটা থাকে সেখানকার একটা সামারি, যেটা মানে সারমর্ম ছোট আকারে এবং খুবই প্রাণবন্ত ভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়, এবং এই জিনিসগুলো খুবই আহ, পরিষ্কার হতে হবে, এবং ওটার মধ্যে কোহারেন্ট যে ভাবটা, মানে যেটা স্পেসিফিক ওই বিষয়টাকেই ফোকাস করবে এবং সেটাকে হাইলাইট করে তুলবে, রিসার্চের থিম এবং অবজেক্টিভটাকে। এখানে পাবলিশিং করার জন্য যে একটা ফিল্ড বা এরিনা সেট করা হয়েছে, যেখানে বিভিন্ন স্কলার বা এটা থাকে, সেটার একটা জিনিসটাকে এটাকে প্রমোট করবে। এরপরে ইন্ট্রোডাকশনে যেটা থাকবে, ইন্ট্রোডাকশন, একটা ভালো ইন্ট্রোডাকশন লেখাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা অনেক কঠিন একটা বিষয়, কারণ আমি লিখলাম লেখার মতো করে, এটা আসলে কোনো ভালো কিছু হতে পারে না। তো এটার জন্য এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ ভাবে এবং অধিক মনোযোগী হয়ে লেখাটা জরুরি। তো এই লেখাগুলোর মধ্যে যেটা থাকে সেখানে যে ব্যাকগ্রাউন্ড বা যে অবজেক্টিভ গুলো আছে সেই জিনিসগুলো এখানে উপস্থাপন করা হয়। এছাড়া এটা একটা ভালো ইম্প্যাক্ট তৈরি করার ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ পজিশন বা অবস্থান এখানে আছে, কারণ আমি যদি একটা ভালো ইমপ্রেশন প্রথমেই তৈরি করতে পারি ইন্ট্রোডাকশনে বা ইয়াতে, তো লেখনীটার মানটা ওই রিভিউয়ার বা যে আসলে পড়তেছে তার জন্য এটা খুবই প্রাণবন্ত হবে। আর একটা ভালো ইন্ট্রোডাকশন, সেটা যে পেপারের যে টপিকটা থাকে
এবং সেখানে যথোপযুক্ত যে দিক নির্দেশনা এবং মানে ফ্যাক্ট গুলা থাকে এবং যে আহ, বিভিন্ন টার্ম যেগুলো খুবই সম্পর্কিত এবং গুরুত্বপূর্ণ এবং কনসেপ্ট গুলোও সেখানে এস্টাবলিশ করা হয়। বিভিন্ন রিসার্চের ডিরেকশনটাও সেখানে আলোচনা করা হয়, সাথে কোশ্চেনও করা হয় এবং কিছু ধারণা বা ওইটা সম্পর্কে বলা হয়। তো সংক্ষেপে যদি বলা হয়, এটা হচ্ছে একটা খুবই চমৎকার পার্ট, যেটা একটা পরিষ্কার এবং স্পষ্ট ধারণা প্রদান করে যে এই আর্টিকেলটা কি নিয়ে বা কোন দিকে আগাতে চাচ্ছে বা এটা কিভাবে ফলো আপ হবে বিস্তারিতভাবে। এরপরে থাকে মেথোলজি। মেথোলজিতে বেসিক্যালি এখানে বিভিন্ন যে এক্সপেরিমেন্টাল সেটআপ বা অ্যারেঞ্জমেন্ট যেটা থাকে সেই জিনিসগুলো এখানে বর্ণনা করা হয়, যে রিসার্চের ক্ষেত্রে যে আসলে কোন মেথোলজি ইউজ করা হয়েছে, কোন ভাবে যাচ্ছে, কোন এক্সপেরিমেন্টাল সেটআপটা ঠিক করা হয়েছে সেটা নিয়ে। তো এখানে ইনফরমেশন গুলো, যে মেথডের যে মেজারমেন্ট বা প্যারামিটার গুলো আছে সেই প্যারামিটার বা মেজারমেন্টের মেথড গুলো কিভাবে করা হয়েছে, কিভাবে সেট আপ করা হয়েছে, কিভাবে মিক্সার করা হয়েছে বা কোন জিনিসটা ভাবা হয়েছে, এটাকে জিনিসগুলো এখানে তুলে ধরা হয়। এবং ওই যে বিষয়গুলো তুলে ধরা হয় সেটা যে স্যাম্পল থেকে, সেইগুলোর একটা থিম মানে এটার সাথে মিল থাকতে হয় পেপারটার সাথে, না হলে আসলে আমি একটা জিনিস তুললাম আর একটা জিনিস আসলো, এটা এটা করে তো মিল হলো না, তাহলে তো কোনো লাভ হবে না। তো এই বিষয়টা এখানে দেখানো হয়। এছাড়া পর্যাপ্ত পরিমাণে তথ্য সমৃদ্ধ থাকে বিভিন্ন জায়গার স্কলার বা রিসার্চারদের, যেখানে বা এই জিনিসটার একটা রিফ্লেকশন তৈরি করে যে পরবর্তী বা ভবিষ্যৎ যে কাজগুলো হবে সেটার যাতে ভ্যালু এডিশনটা করা যায়। এছাড়া এইখানে পার্টটাতে যে পর্যাপ্ত জাস্টিফিকেশন থাকবে, যাতে করে রিভিউয়াররা বা যে রিডার সে সহজে বুঝতে পারে যে এই মেথডটা সঠিক বা এটা আসলে বোধগম্য, এবং তারা পরবর্তী যে স্টাডি বা রিসার্চটা আছে সেটা সে ক্যারি ফরওয়ার্ড করতে পারে। তো এর পরবর্তীতে যেটা সেকশনটা আছে সেটা হচ্ছে রেজাল্টস অ্যান্ড ডিসকাশন। রেজাল্ট অ্যান্ড ডিসকাশন হচ্ছে একটা রিসার্চ পেপারের জন্য খুবই ম্যান্ডেটরি একটা বিষয়, এবং এখানে এই জিনিসটা খুবই চমৎকার ভাবে উপস্থাপন করতে হয়। কারণ এখানে রিসার্চের যে রেজাল্ট গুলো আসে, আমি অনেকদিন ধরে 1 মাস 1 বছর 2 বছর ধরে একটা কাজ করে যাচ্ছি, তো আমার কোনো রেজাল্ট নাই, তাহলে তো আসলে ওই রিসার্চটা সাকসেসফুল রিসার্চ হলো না। আমি 10টা রেজাল্ট আসলাম বা 5টা রেজাল্ট আসলাম, এইখান থেকে এই এরিনা এটার জন্য এই রেজাল্ট আসলো, এইটার জন্য এই স্যাম্পলের জন্য এই রেজাল্ট আসলো, তখনই না একটা ভালো সেই বিষয়টা আসবে। এছাড়া ওই রেজাল্টের উপর বেস করে ডিসকাশন গুলা তৈরি করা হয়, এবং এটা খুবই চমৎকারভাবে প্রেজেন্ট করা হয় যাতে করে প্রচুর পরিমাণে ডেটা বা তথ্য এখানে থাকবে। তার সাথে সাথে যে রেজাল্টের কি হয়, মানে মেজর যে অবজারভেশন বা মেজর যে ফাইন্ডিংস গুলো থাকে একটা রিসার্চ ক্যারি ফরওয়ার্ড করতে, সেগুলো এখানে আলোচনা করা হয় এবং সেটার সম্পর্কিত জাস্টিফিকেশনের মাধ্যমেই সেই জিনিসগুলো করা হয়। এছাড়া এখানে অবশ্যই যে মেজর মেজর যে ফাইন্ডিংস গুলো থাকবে বা অন্যান্য স্টাডি যেগুলো থাকবে সেটার সাথে যে কম্পারিজন গুলো থাকবে, তারপরে যে স্টাডিটা হচ্ছে সেই স্টাডির কিছু লিমিটেশন থাকতে পারে। যে আমি যদি উদাহরণস্বরূপ বলি যে একটা জায়গায় টেম্পারেচার মেনটেন করার কথা ছিল হয়তো বা রুম টেম্পারেচার বা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তো দেখা যাচ্ছে সেখানে ওইটা করা হয় না। বা অন্যান্য ক্ষেত্রে যদি বলি যে একটা জায়গায় একটা মিক্সচার কনক্রিট মিক্সচার করার কথা ছিল এটা, তো সেই রেশিওটা আসলে সামান্য 19-20 হয়ে গেছে। তো এই জিনিসগুলো লিমিটেশন গুলোও এখানে উপস্থাপন করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের আর্গুমেন্ট তো থাকেই প্রত্যেকটা রিসার্চে। আর এই রেজাল্ট এন্ড ডিসকাশন সেকশনটা কোনো সময় যে কম্বাইন্ড হতে পারে, মানে রেজাল্ট এন্ড ডিসকাশন অথবা রেজাল্ট শুধু দিয়ে সেখানে সাবহেডিং দিয়ে বা সাবসেকশন করে কিছু আলোচনা হতে পারে, এরপরে ফাইনাল ডিসকাশনে যে ওখানে আরেকটা সাবহেডিং দিয়ে ডিসকাশন হতে পারে। কারণ যত সুন্দর করে সাবহেডিং বা সাবসেকশন করা যাবে তাহলে এটা বেটার আন্ডারস্ট্যান্ডিংও হয় এবং এটা রিকমেন্ডেডও, যে যারা রিভিউয়ার বা যারা পাঠক তাদের জন্য সুবিধাজনক অবস্থানে চলে যায়। তো এর পরবর্তী যে সেকশনটা সেটা হচ্ছে কনক্লুশন। আমরা জানি প্রত্যেকটা সেকশনেরই একটা কনক্লুশন থাকে, কারণ কনক্লুশন হচ্ছে সেই জিনিসটা যে একটা জিনিস বা একটা রিসার্চ বা একটা থিসিস আমি ক্যারি ফরওয়ার্ড করেছি অনেকদিন ধরে, সেটা আসলে কি রেজাল্ট আনলো বা আমার সেটা থেকে আমি কি একটা জায়গায় চলে গেলাম। যে আমি ঠিক আছে, আমি হচ্ছে যেতে চেয়েছিলাম যে আহ, বাংলাদেশ থেকে আমেরিকা, এখন আমার ডেস্টিনেশনটা আসলে বাংলাদেশ থেকে আমেরিকাতে গেল না আসলে বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়ার পথে কিছুটা পর্যন্ত যে আর হচ্ছে আগাতে পারলো না বা আমেরিকা থেকেও আরো উপরে দিকে উঠে গেল। তো এইটা হচ্ছে একটা কনক্লুশন এর বিষয়। তো আমি আমার স্টাডিটা করলাম, আসলে আমি যে একটা প্রপোজালে
ঠিক করলাম যে আমি এই জিনিসটা আনতে চাই বা এই পর্যায়ে আমি যেতে চাই, সেই জিনিসটাই এখানে রিফ্লেক্ট করে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এখানে যে রিকমেন্ডেশন গুলো থাকে যে ঠিক আছে আমি এই জিনিসটা আমি এই পর্যন্ত যেতে পেরেছি বা আমার এইখানে এতটুকু আসছে, তো এটা যদি এইভাবে যাওয়া হয় তাহলে এখান থেকে আরো এত দূর পর্যন্ত যেতে পারা যায় বা এই সেকশন পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে। তো এরকম একটা ফিউচার ডিরেকশন বা এখান থেকে প্রদান করা যায়। এবং এই ক্যালকুলেশন পার্টটা অবশ্যই মানে জার্গন মানে সব দিক দিয়ে ভর্তি মানে হাবিজাবি এইগুলো হবে না, খুবই স্পেসিফিক হতে হবে। এবং যে রেজাল্ট আসছে সেই রেজাল্টটা যে ফাইনাল যে কনক্লুশন একটা জায়গা থেকে আমরা উপনীত হতে পেরেছি খুবই চমৎকার ভাবে সেই জিনিসটা এবং কনসাইজ মানে আপ টু দা মার্ক হতে হবে, এটা বিষয়টা। এরপরে যেটা হচ্ছে সেটা মেইন টপিক মানে কনক্লুশনে আমি কি যে আমার যে বিষয়টা নিয়ে আসি সেটা নিয়ে আলোচনা করতেছি নাকি এর আনুষঙ্গিক অন্যান্য জিনিসপত্র নিয়ে হাবিজাবি নিয়ে করে জগা খিচুড়ি বানিয়ে ফেলতেছি, এটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। অবশ্যই মেইন টপিকের উপর বা যে ফিউচার রিসার্চ হতে পারে ডিরেকশন বা রেকমেন্ডেশন সেই জিনিসটা নিয়েও এখানে কিছুটা আলোচনা হতে পারে, যে সীমিত পরিসরে অবশ্যই এটা একেবারে গাজির পাটের মতো এটা করলে হবে। ফাইনালি এটা বলা যায় যে একটা কনক্লুশনের পর্যাপ্ত পরিমাণ শক্তি বা তার সক্ষমতা থাকতে হবে যে মানুষকে বা যে পাঠক বা যে রিভিউয়ার তাদেরকে আকৃষ্ট করার জন্য বা তাকে ওই জিনিসটা করার জন্য। কারণ আমি যদি এটা আকৃষ্ট না করতে পারি তাহলে তো আমার দিন শেষে আমার ওই পেপারটা বা যে কোনো জিনিসই তো প্রত্যেকটারই তো ওই আকর্ষণ সৃষ্টি না হতে পারলে সেই জিনিসটা আর আগায় না। তো এই অবশ্যই সেইটা আগানোর জন্য যতটা সাপোর্টিং ডকুমেন্ট বা এভিডেন্স দেওয়া লাগে বা জাস্টিফিকেশন দেওয়া লাগে ওই স্টাডি বা যে রিসার্চ বা থিসিসের এগেইনস্টে সেটা দিয়ে ওইটা অবশ্যই সাম আপ করতে হবে। এরপরে ফাইনালি যেটা থাকে সেটা যে সেকশনটা সেটা হচ্ছে রেফারেন্সেস। রেফারেন্সেস অবশ্যই গুরুত্বপূর্ণ এবং খুবই ম্যান্ডেটরি একটা বিষয়। কারণ আমি যদি ভালোভাবে রেফারেন্সিং না করতে পারি তাহলে আমার পেপারটার ভ্যালুয়েশনটা খুবই কমে যাবে। কারণ কি আমি যে লজিকগুলা দিলাম যে আরেকজনের কাছে যে প্রুফটা আছে সেও এটা করেছে বা সে ওখান থেকে তার যে রেজাল্ট আসছে, তার মানে কি তার একটা জাস্টিফিকেশন ওই পেপারটা। কারণ যে রিভিউয়ার রিভিউ করে বা যে পাঠক পড়তেছে সে এই পেপারটা পড়লো সাথে করে ওই পেপারটার সাথে সে রিলেট করলো, সে ওইখানে যে রেফারেন্সটা থেকে নিয়ে সেখানে সে সার্চ দিয়ে সেই ডকুমেন্টটা আনলো এবং সেখান থেকে পড়লো, পড়ার পরে সে তার মধ্যে আরো বেশি ক্লিয়ার নলেজটা হলো। তো এই রেফারেন্সিং সিস্টেমটা বিভিন্ন ধরনের হতে পারে, সেটা ভ্যানকুভার, হার্ভার্ড রেফারেন্সিং সিস্টেম, এপিএ এক্সেট্রা। তো এখানে আমি হচ্ছে একটা জার্নাল পেপারে দুই রকম টাইপের ইয়া রেফারেন্স দিয়েছি। একটা হচ্ছে বইয়ের ক্ষেত্রে আর একটা হচ্ছে নর্মাল জার্নাল পাবলিকেশনের ক্ষেত্রে। তো প্রথমে তো লেখকের নাম থাকে, তারপরে তার বইয়ের নাম থাকে, তারপরে তার কোনটা এডিশন বা কি সেটা থাকে, তারপরে এটা কোন পাবলিকেশন থেকে পাবলিশ হয়েছে এবং কোথা থেকে হয়েছে এবং ফাইনালি কোন সালে হয়েছে। আর দ্বিতীয়টা যেটা আছে একটা জার্নাল আর্টিকেল বা যেরকম সেটার ক্ষেত্রে প্রথমে লেখকের নাম থাকবে, তারপর যে জার্নাল বা পেপারটার নাম সেই পেপারটার নাম থাকবে, তারপরে জার্নালটা আসলে কোন জার্নাল সেই জার্নালটার নামটা থাকবে এবং সেটার যে ভলিউম নাম্বার কত, কত সালে পাবলিশ হয়েছে এবং পেজ নাম্বার গুলা কত থেকে কত পর্যন্ত এইটা আছে সেই জিনিসটাই এখানে দেয়া আছে। আরেকটা জার্নাল আরেকটা সেখানে দিয়েছি যে ইন্টারন্যাশনাল জার্নাল অফ কারেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সেখানেও খানিকটা একই রকম কিন্তু একটু আলাদা ভাবে দেয়া আছে। তো প্রথমে নাম অবশ্যই, এরপরে এখানে হচ্ছে খেয়াল করেন যে সাল যেটা সেটা সবার প্রথমে দিয়েছে। তো এটা জার্নাল টু জার্নাল আসলে ভ্যারি করে। তো এটা অবশ্যই দেখে নিতে হবে যে জার্নাল বা যে আর্টিকেলটা আমি যে যেখানে সাবমিট করতেছি তাদের যে রেফারেন্সিং ক্রাইটেরিয়াটা বা তারা কোন মেথডটা ফলো করে কোন জিনিসটা ফলো করে সেটা অবশ্যই জানাটা খুবই জরুরি। তো এখানে আমি একটা স্যাম্পল পেপার প্রেজেন্ট করেছি আমার, তো যেটা পেপারটা পাবলিকেশন হয়েছে। আপনারা চাইলে এখানে যে ডিওআই নাম্বার আছে সেই ডিওআই নাম্বার দিয়ে সার্চ করে এটা পেতে পারেন। এটা যদিও পেইড ভার্সন, এটা ফ্রি পাবেন, তবে রিসার্চ গেটে গেলে এটা ফ্রিতে পাবেন, আর এখানে ওপেন করা আছে। তো এটাই ছিল আজকে টপিক নিয়ে, আশা করছি সবার ভালো লেগেছে। তো ধন্যবাদ সবাইকে।